নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন দেখে নেওয়া যাক আগামীকাল মার্কেট খুলতেই কোন স্টক বা কোন শেয়ারগুলো ফোকাসে থাকতে পারে এবং তার কারণগুলো এক এক করে দেখে নেব। তো যদি প্রথম কোম্পানিটার কথা বলি, সেটা হচ্ছে তেজস নেটওয়ার্ক লিমিটেড। তো এর আগের দিনে 5%-এর কাছাকাছি পড়ে বন্ধ হয়েছে। তো কোম্পানির যদি লম্বা চার্ট দেখেন, দেখতে পাবেন টপ থেকে অনেকটাই পড়া রয়েছে, প্রায় 70%-এর কাছাকাছি। এবং এই কোম্পানিটা শুক্রবার দিন তার যে কোয়ার্টার 3 নাম্বার সেটা পেশ করেছে। তো কোম্পানির নাম্বার কেমন এসেছে যদি ইয়ারলি দেখেন, ইয়ারলি তো খুবই খারাপ লাগবে। এই সেলস দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার 88% ডাউন, 2642 কোটি থেকে পড়ে হয়েছে 307 কোটি। তারপরে এবিটা, এটা তো মাইনাসে চলে এসেছে। এর আগের বছর সেম কোয়ার্টারে পজিটিভে ছিল। তারপরে নেট প্রফিট, এটা 166 কোটির ছিল, তো সেইখান থেকে কোম্পানি 197 কোটির লস পোস্ট করেছে। তো পরপর 3খানা কোয়ার্টার এই কোম্পানি খারাপ নাম্বার পেশ করলো, কিন্তু যদি এর আগের কোয়ার্টারের তুলনায় দেখেন তাহলে কিন্তু কোম্পানির নাম্বার ভালোই লাগবে। এর আগের কোয়ার্টারের থেকে দেখতে পাচ্ছেন এই যে সেলস সেটা বেড়েছে, এই এবিটা যেটা লস হয়েছিল 294 কোটি, সেই লস কমেছে 134 কোটি লস, এবং এই যে নেট প্রফিটের সেকশনটা এইখানে 307 কোটি লস দেখিয়েছিল এবং সেইখান থেকে লস কমে হয়েছে 197 কোটি। মানে কোম্পানির ইয়ারলি যে নাম্বার সেটা তো খারাপ, কিন্তু এই কোয়ার্টারলি কোম্পানি কিন্তু নিজেকে ইমপ্রুভ করেছে। এর পরের কোম্পানি অ্যাভিনিউ সুপারমার্টস লিমিটেড বাই ডিমার্ট। এর যদি নাম্বার দেখি, খুবই স্ট্রং নাম্বার পেশ করেছে। এই সেলস দেখতে পাচ্ছেন এই 15,973 কোটি থেকে বেড়ে হয়েছে 18,101 কোটি, এটা ইয়ারলি, এবং কোয়ার্টারলিও কোম্পানির সেলস বেশি। এবিটা, এটাও বেড়েছে 1217 কোটি থেকে বেড়ে হয়েছে 1463 কোটি, এটাও কোয়ার্টারলি বাড়া রয়েছে। এবং এই নেট প্রফিট দেখতে পাচ্ছেন 724 কোটি থেকে বেড়ে হয়েছে 856 কোটি, এটাও কিন্তু কোয়ার্টারলি ভালো। খুবই একটা স্ট্রং নাম্বার এই কোম্পানি কিন্তু পেশ করেছে, এবং এই কারণে কোম্পানিটা কিন্তু আগামীকাল ফোকাসে থাকতে পারে। এবং এর পরের যে কোম্পানি সেটা হচ্ছে ইরেডা, এবং এই ইরেডাও যদি দেখেন এক বছরে দেখতে পাচ্ছেন প্রায় 31%-এর কাছাকাছি পড়া রয়েছে, এবং এই কোম্পানিরও নাম্বার এসেছে। এই নাম্বার কেমন? এরও নাম্বার কিন্তু ভালো। এই সেলস ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার দুটো জায়গাতেই বেড়েছে। তারপরে এবিটা, এখানেও দেখতে পাচ্ছেন এই ইয়ারলি এবং কোয়ার্টারলি দু জায়গাতেই ইমপ্রুভমেন্ট এসেছে। এবং এই নেট প্রফিট, এটা এসেছে 585 কোটি। এর আগের কোয়ার্টারে নেট প্রফিট ছিল 549 কোটি, এবং এর আগের বছর সেম কোয়ার্টারে এই যে প্রফিট এটা ছিল 425 কোটি। তো এই ডিমার্টের মতো এই কোম্পানিতেও এই যে নাম্বার সেটা ভালোর দিকেই এসেছে। এরপরে কথা বলবো মনপ্পুরম ফাইন্যান্স লিমিটেড। তো এর আগের দিন স্টকটাতে এই দুটোর পরে একটা বড় পতন এসেছিল। যদি এই সময় দেখেন, এই স্টকটা প্রায় 7%-এর কাছাকাছি পড়ে গিয়েছিল। তো কি খবর এসেছিল, এই কোম্পানির সঙ্গে বেন ক্যাপিটাল নামে একটা ইনভেস্টমেন্ট ফার্মের পার্টনারশিপ করার কথা ছিল। তো এই রিউটার্স এদের তরফ থেকে একটা রিপোর্ট এসে গিয়েছিল যে এই ডিলটার ব্যাপারে আরবিআই কিছু অবজেকশন জারি করেছে। তবে এরপরে কোম্পানি তাদের তরফ থেকে ক্ল্যারিফিকেশন দিয়েছে। তো দেখতে পাচ্ছেন এই মনপ্পুরম ফাইন্যান্স, এরা কি বলেছে, ডেনাইজ রিপোর্ট অন ডিলে ইন বেন ক্যাপিটাল ডিল। এই মনপ্পুরম ফাইন্যান্স তারা এই রিউটার্সের যে রিপোর্ট সেটাকে ডেনাই করে দিয়েছে, এবং তারা এটা বলছে যে শুধুমাত্র আরবিআই দের যে অ্যাপ্রুভাল সেটাই বাকি রয়েছে। আরবিআই এর তরফ থেকে কোনো অবজেকশন কিন্তু জারি করা হয়নি। কোম্পানি তো তাদের তরফ থেকে ক্ল্যারিফিকেশন দিল। তো এই খবরে মার্কেট কেমন রিয়াক্ট করবে সেটা আমরা আগামীকাল দেখতে পাবো। এর পরের যে কোম্পানি সেটা হচ্ছে ফোনিক্স মিল লিমিটেড। এই কোম্পানিটা কোন সেগমেন্টে কাজ করে থাকে? এই কোম্পানিটা রিয়েল এস্টেটে কাজ করে থাকে, এবং এই কোম্পানি তাদের কোয়ার্টার 3 কিছু আপডেট সামনে রেখেছে। মানে পুরো নাম্বারটা নয়, এই সেলসের ডেটা, তার সঙ্গে সঙ্গে কালেকশনের ডেটা, এগুলো সামনে রেখে দিয়েছে। চলুন দেখে নিই কোম্পানির এই আপডেট কেমন এলো। এইখানে দেখতে পাচ্ছেন রিটেল সেগমেন্টে এই যে ব্যবসা, এটা 20% বেড়েছে ইয়ার অন ইয়ার। তার সঙ্গে সঙ্গে কমার্শিয়াল অফিস, তো বিভিন্ন যে অফিস তারা লিজ হিসেবে দিয়ে থাকে, সেইখানে এই যে ব্যবসা এটা 77% বেড়েছে। এই হসপিটালিটি সেগমেন্টেও, মানে হোটেল সেগমেন্টে এই যে পারফরমেন্স সেটাও স্ট্রং রয়েছে। এই মুম্বাইয়ে হসপিটালিটি সেগমেন্টে এই যে রেভপার, মানে রেভিনিউ পার অ্যাভেলেবেল রুম, তার যে গ্রোথ সেটা ইয়ার অন ইয়ার 10% বেড়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এই যে রেসিডেন্সিয়াল, এইখানে যে সেলস সেটাও স্ট্রং হয়েছে। দেখতে পাচ্ছেন কালেকশন রিমেন্ড রোবাস্ট। তো কোম্পানি এই যে প্রজেক্ট সেগুলো ভালোভাবে এক্সিকিউশন করেছে। এই যে গ্রস রেসিডেন্সিয়াল সেল, এটা হয়েছে 140 কোটি, যেটা এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 58 কোটি, এবং এই 9 মাসে যেটা এসেছে 412 কোটি, সেটা এর আগের বছরের 9 মাসে ছিল 135 কোটি। মানে খুবই ভালো একটা আপডেট এই কোম্পানি সামনে রেখেছে। এর পরের যে কোম্পানিটা সেটা হচ্ছে সিগনেচার গ্লোবাল ইন্ডিয়া লিমিটেড। এটাও এই রিয়েল এস্টেট সেগমেন্টে কাজ করে থাকে। এই কোম্পানিটাও ডেটা সামনে এসেছে। এইখানে যদি প্রি সেলস এর কথা বলি, তো এই প্রি সেলস ডেটা এটা কত এসেছে, এই 20.2 বিলিয়ন। এর আগের বছর সেম কোয়ার্টারে কত ছিল, 27.7 বিলিয়ন। মানে এই প্রি সেলস এর যে ডেটা সেটা কমেছে, এটা 27% পড়ে গেছে। তারপরে এই নম্বর অফ ইউনিটস,
এখানেও দেখতে পাচ্ছেন 73% ডাউনফল দেখা যাচ্ছে। তারপরে এই যে এরিয়া বিক্রি হয়েছে মানে স্কোয়ার ফিটের হিসাবে, এখানেও 42% ডাউনফল দেখা গেছে। তবে কোম্পানি যে আগে বিক্রি করেছিল সেইখান থেকে যে কালেকশন সেটা কিছুটা বেড়েছে, এই 14%। এই 10.8 বিলিয়নের কালেকশন বেড়ে হয়েছে 12.3 বিলিয়ন। এইগুলো কোয়ার্টারলি ডেটা। আর এই 9 মাসের ডেটা, এইখানে দেখতে পাচ্ছেন 9 মাসের যে ডেটা সেটা কিন্তু কমেছে, এই 32.1 বিলিয়ন থেকে কমে হয়েছে 30.9 বিলিয়ন। এবং কোম্পানি যে এই প্রপার্টি বিক্রি করছে কিরকম প্রাইসে বিক্রি করছে, তো সেই প্রাইসটা বেড়েছে। এই ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-এ এটা অ্যাভারেজ ছিল 12,457 টাকা পার স্কোয়ার ফিট। এবং এই যে 3টে কোয়ার্টার গেল সেখানে কোম্পানি যে সেলস করেছে তার প্রাইস কেমন ছিল, এই 15,182 টাকা পার স্কোয়ার ফিট। মানে বিক্রির যে ভ্যালুটা সেটা বেড়েছে, বেশি দামে তারা বিক্রি করতে পেরেছে, কিন্তু এই যে সেলস সেটা কমে গেছে। এরপরে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা লিমিটেড, এই কোম্পানিরও কোয়ার্টার 3 যে বিজনেসের ডেটা সেটা ফুল সামনে রেখে দিয়েছে। মানে কতগুলো গাড়ি বিক্রি হলো, কোন মডেলের কতগুলো বিক্রি হলো, সব কিন্তু দিয়েছে। সেরকমই একবার দেখে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন এই প্রথমটা, এটা হচ্ছে প্রোডাকশনের ডেটা। এটা হচ্ছে ডিসেম্বর 25 কোয়ার্টার, মানে এবারের কোয়ার্টার। এটা হচ্ছে এর আগের বছর সেম কোয়ার্টার। তো তুলনা করতে গেলে এই ডিসেম্বর 24 এই যে লাইনটা রয়েছে তার সঙ্গে পরের লাইনটা এটা তুলনা করবেন। এটা হচ্ছে প্রোডাকশনের ডেটা, মানে কোম্পানি কতগুলো গাড়ি তৈরি করেছে। তার পরের যে কলমটা দেখতে পাচ্ছেন এই দুটো রয়েছে, এই ডিসেম্বর 24, ডিসেম্বর 25। এটা হচ্ছে সেলসের ডেটা, মানে কোম্পানি কতগুলো গাড়ি বিক্রি করেছে। এবং তার পরের যে কলমটা এক্সপোর্ট, এটা হচ্ছে কিসের, এটা হচ্ছে কোম্পানি কতগুলো গাড়ি ভারতের বাইরে পাঠিয়েছে। এইখানে যদি কিছু পপুলার মডেল দেখে নিই, তো এই যে থার রয়েছে, থার রক্স দেখতে পাচ্ছেন, এখানে এই প্রোডাকশন কমেছে। তো এখানে সেলসের ডেটাটাই গুরুত্বপূর্ণ, এটা দেখলেও চলবে। এইখানে এই সেলস বেড়েছে, এই ডিজেল মডেলের সেলস বেড়েছে, কিন্তু এই পেট্রোল মডেলের সেলস কমে গেছে। তারপরে এই XUV 3XO 400 এর সেলস বেড়েছে, XUV 3XO এরও বেড়েছে। তো চলুন কিছু কিছু মডেল দেখে নেবো। যেমন বোলেরো, এই যে ডিজেল 5,921 থেকে বেড়ে হয়েছে 10,611, এইগুলো বিক্রির ডেটা। তারপরে স্করপিও 11,686, এইটা থেকে বেড়ে হয়েছে 15,313। এই যে সুব্রো মডেলটা রয়েছে দেখতে পাচ্ছেন সবই জিরো রয়েছে। তো কোম্পানি প্রোডাকশন সেটাই কিন্তু করেনি। আর এই ওপরের এইগুলো তো হচ্ছে সব প্যাসেঞ্জার ভেহিকেল। কমার্শিয়াল ভেহিকেলে দেখতে পাচ্ছেন এই 20,078 থেকে বেড়ে হয়েছে 27,017। তো এইখানে সেলস ভালো বেড়েছে। আর টোটাল এইখানে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে কোম্পানির টোটাল যে প্রোডাকশন সেটা বেড়েছে। এই কমার্শিয়াল ভেহিকেল এবং প্যাসেঞ্জার ভেহিকেল সব মিলিয়ে প্রোডাকশন হয়েছে 68,992। এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 55,015। আর বিক্রির ডেটা দেখতে পাচ্ছেন 67,252 থেকে বেড়ে হয়েছে 85,501। এবং এই এক্সপোর্ট এটা কিছুটা কমে গেছে, 3142 থেকে পড়ে হয়েছে 2849। এইখানে এই যে প্রোডাকশন এবং সেলসের ডেটা সেগুলো স্ট্রং রয়েছে। এরপরে কথা বলবো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এই কোম্পানির ব্যাপারে কি খবর আসছে। তো এই মুকেশ আম্বানিজি তিনি কিন্তু এই কোম্পানির মাধ্যমে বড় ধরনের ইনভেস্টমেন্ট করতে চলেছেন। এইখানে দেখতে পাচ্ছেন রিলায়েন্স টু ডাবল ইনভেস্টমেন্ট টু 7 লাখ করোড় ওভার নেক্সট 5 ইয়ার। তো এটা প্রায় ডবল। যদি দেখেন এর আগের 5 বছরে কোম্পানি ইনভেস্ট করেছে 3.5 লাখ কোটি, তো পরবর্তী 5 বছরে এই 3.5 লাখ কোটি টাকায় বাড়িয়ে 7 লাখ কোটিতে নিয়ে যাওয়ার কথা এই রিলায়েন্স কোম্পানিটা বলেছে। কোম্পানি কি কি তৈরি করবে দেখতে পাচ্ছেন, মাল্টি গিগাওয়াট ইউটিলিটি স্কেল সোলার প্রজেক্ট, তার সঙ্গে সঙ্গে লার্জেস্ট এআই রেডি ডাটা সেন্টার, তার সঙ্গে সঙ্গে এই যে জিও তারাই ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম সেটাও লঞ্চ করবে। তার সঙ্গে সঙ্গে 2036-এ আমাদের ভারতে যে অলিম্পিক্স হতে চলেছে সেই জন্য এই কোম্পানিটা এই যে স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার হয় সেখানেও কাজ করবে। এইখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা এই যে বীর সাভারকর মাল্টি স্পোর্ট কমপ্লেক্স যেটাই নারায়ণপুরাতে রয়েছে সেটাকে ম্যানেজ করার জন্য গুজরাট গভর্নমেন্টের সঙ্গে পার্টনারশিপও করেছে। তার মানে পরবর্তী 5 বছরে এই রিলায়েন্সের তরফ থেকে বড় বড় ঘোষণা কিন্তু শুনতে পাবেন। এবং তারই সঙ্গে সঙ্গে এই রিপোর্টের মাধ্যমে সামনে আসছে এই রিলায়েন্স কোম্পানিটা তারাই আমেরিকার থেকে পারমিট চাইছে কিসের ব্যাপারে, এই ভেনেজুয়েলার যে অয়েল সেটাকে ইম্পোর্ট করার ব্যাপারে। তো কিছু সোর্সের মাধ্যমে এটা কিন্তু সামনে এসেছে। তারপরে কথা বলবো এনটিপিসি লিমিটেড, এই কোম্পানির ব্যাপারে। এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন এই মহারাষ্ট্র গভর্নমেন্টের সঙ্গে একটা ডিল সাইন করেছে কিসের জন্য, টু অ্যাকোয়ার সিনার থার্মাল। তো এই সিনার থার্মাল পাওয়ার লিমিটেড এই কোম্পানিটাকে কেনার জন্যই এই এনটিপিসি লিমিটেড এরা এই যে মহারাষ্ট্র স্টেট পাওয়ার জেনারেশন কোম্পানি রয়েছে এদের সঙ্গে চুক্তি করেছে। তো এই 1350 মেগাওয়াটের যে পাওয়ার প্ল্যান্টটা সেটাকে তারা 3,800 কোটি টাকাতে সিকিউর করেছে। এবং তারই সঙ্গে সঙ্গে এনটিপিসি এর এই 10,000 কোটি টাকার একটা প্ল্যান গঠন করতে চলেছে। তো কি প্ল্যান, এই কোল টু এসএনজি ফেসিলিটি। তো অনেক বড় বড় ইনভেস্টমেন্ট এই কোম্পানি কিন্তু করছে। আর এই ফেসিলিটিটা কোম্পানি কোথায় তৈরি করছে, এই ছত্তিশগড়ে তৈরি করছে। তারপরের কোম্পানি বেদান্ত লিমিটেড, এই কোম্পানিটা ডিমার্জারের ব্যাপারে
এই যে এনসিএলটি এদের তরফ থেকে ছাড়পত্র পেয়ে গেছে। এইখানে দেখতে পাচ্ছেন বেদান্ত গেটস এনসিএলটি নট ফর ডিমার্জার স্কিম উইথ তালওয়ান্দি সাবো পাওয়ার। এই বেদান্ত এই কোম্পানিটা তাদের বিভিন্ন যে বিজনেস রয়েছে সেগুলোকে আলাদা করতে চলেছে, যেইগুলো মার্কেটে পরে শেয়ার হিসাবে লিস্ট হবে সেই ব্যাপারে এনসিএলটি এদের তরফ থেকে বেদান্ত ছাড়পত্র পেয়ে গেছে। কিসের কিসের নাম দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন, বেদান্ত অ্যালুমিনিয়াম মেটাল লিমিটেড, তারপরে ম্যালকো এনার্জি লিমিটেড, বেদান্ত বেজ মেটাল লিমিটেড, বেদান্ত আয়রন অ্যান্ড স্টিল লিমিটেড। তো এই বেদান্ত লেখা কোম্পানিগুলো মার্কেটে শেয়ার হিসেবে লিস্ট হবে পরে। তারপরে বিএসসি লিমিটেড এই কোম্পানিটাকে ফোকাসে রাখতে পারেন। কি কারণে? কারণের একটা কম্পিটিটর রয়েছে এনএসি, যেটা কিন্তু মার্কেটে লিস্ট নেই, কিন্তু খুব তাড়াতাড়ি এই যে এনএসি তাদের যে আইপিও সেটা কিন্তু মার্কেটে দেখতে পেতে পারেন। এইখানে দেখতে পাচ্ছেন সেবির যিনি চেয়ারম্যান রয়েছেন এই তুহিন কান্তা পান্ডে, তিনি এটা বলে দিয়েছেন যে এই এনএসির আইপিওটা সেটা কিন্তু এই অ্যাডভান্স স্টেজে এনওসি মানে নো অবজেকশন সার্টিফিকেট পেয়ে গেছে, লাইকলি টু কাম থ্রু অ্যাজ আর্লি অ্যাজ দিস মান্থ, মানে এই মাসেই হয়তো এই যে আইপিওটা সেটা কিন্তু দেখতে পেতে পারেন। তো এই এনএসি আইপিও এটা আসার সঙ্গে সঙ্গে বিএসসি এই কোম্পানির কি সম্পর্ক রয়েছে? তো এই এনএসি এই আইপিওটা বাজারে এলে যেরকম ভ্যালুয়েশনে আসবে, তো সেই ভ্যালুয়েশন যদি বেশি থাকে তাহলে কিন্তু এই যে বিএসসি শেয়ার প্রাইস এখানেও মুভমেন্ট দেখা যেতে পারে। এবং তারই সঙ্গে সঙ্গে এই যে এনএসডিএল এটাও ফোকাসে থাকতে পারে। কি কারণে? কারণ এই এনএসডিএল এদের প্রমোটার কারা? এই যদি এনএসডিএল এই কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন, এইখানে দেখতে পাচ্ছেন এফআইআই ডিআইআই এদের কাছে যথাক্রমে এই 16%-এর কাছাকাছি, 40%-এর কাছাকাছি স্টেক রয়েছে এবং পাবলিকের কাছে রয়েছে 44% স্টেক। এবং এই পাবলিকের মধ্যে কারা রয়েছে? এই পাবলিক খুললে দেখতে পাচ্ছেন এই যে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া লিমিটেড মানে এনএসি, এদের কিন্তু 15% স্টেক রয়েছে। তো এই খবরে এনএসডিএল এর উপর সেরকম বড় কোনো ইম্প্যাক্ট পড়বে না। যদি এর উল্টোটা হতো, মানে ধরুন এই এনএসি শেয়ারটা মার্কেটে লিস্ট রয়েছে এবং এই এনএসডিএল তারা বাজারে আইপিও নিয়ে আসতে চলেছে, তখন কিন্তু এই কোম্পানিতে বড় ইম্প্যাক্ট দেখতে পেতাম। তবুও যেহেতু এদের প্রমোটারটা মার্কেটে এই আইপিও নিয়ে আসতে চলেছে, সামান্য কিছু মুভমেন্ট কিন্তু আসতে পারে। এবং এই সেবির যিনি চেয়ারম্যান রয়েছেন তুহিন কান্তা পান্ডে, তিনি কিন্তু এই কথা বলেছেন যে এই এনএসি আইপিওটা বাজারে আসার জন্য নো অবজেকশন যে সার্টিফিকেট হয় সেটা পেয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি আইপিওটা বাজারে আসতেও চলেছে। তারপরে কথা বলবো ইসরো। তো ইসরোর সঙ্গে মার্কেটের কি সম্পর্ক রয়েছে যদি দেখেন, এই আগামীকালই এই পিএসএলভি C62 এই মিশনের আন্ডারে এই যে ইউএস N1 অন্বেষা স্যাটেলাইট সেটা লঞ্চ করা হবে। যদি এই লঞ্চ সফল হয় তাহলে কিছু ডিফেন্স কোম্পানি ফোকাসে থাকতে পারে, কারণ এই ডিআরডিওর সঙ্গে মিলে অনেক ডিফেন্স কোম্পানি এই স্যাটেলাইট তৈরির যে বিভিন্ন যন্ত্রপাতি সেগুলো তৈরি করে। যেমন কিরকম কিরকম কোম্পানি রয়েছে, এই বেল দেখতে পাবেন, তার সঙ্গে সঙ্গে এই যে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড, এবং তার সঙ্গে সঙ্গে আরো কিছু ছোটখাটো জিনিসপত্র অন্যান্য ডিফেন্স কোম্পানিগুলো তৈরি করে থাকে। তো এই লঞ্চের দিকেও কিন্তু নজর রাখতে হবে যে সফলভাবে এই লঞ্চটা হলো কিনা। আর যদি সব থেকে শেষে কথা বলি, এর আগেই কভার করেছিলাম এই যে শিপের ডেটা, মানে শিপের মাধ্যমে যে মিউচুয়াল ফান্ড হয় তার যে ডেটা সেটা খুব ভালো এসেছে। তো এর ফলে কারা লাভবান হবে? এই এএমসি কোম্পানিগুলো লাভবান হবে, মানে যারা অ্যাসেট ম্যানেজ করে থাকে। তো সেরকম কোন কোন কোম্পানি রয়েছে এইখানে দেখতে পাচ্ছেন, এই যে আদিত্য বিড়লা এএমসি রয়েছে, কানাড়া রোবেকো রয়েছে, এইচডিএফসি এএমসি, আইসিআইসিআই এএমসি রয়েছে, নিপ্পন রয়েছে, তারপরে ইউটিআই অ্যাসেট ম্যানেজমেন্ট এএমসি রয়েছে। তো এই শিপের ডেটা ভালো আসার কারণে এই কোম্পানিগুলোতেও কিন্তু কিছুটা মুভমেন্ট দেখা যেতে পারে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।